শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। বর্ষার এই সুন্দর সকাল ভালো কাটুক দিন সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি, এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। স্থপতির কল্পনায় যেন সৌন্দর্য পাখা মেলে, সত্যিই তাই। আসলে যদি নিজের ঘরটা সুন্দর হয় বা বারান্দাটা একটু গোছানো হয়, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে নিজের জীবনে, এবং দিনগুলো অনেক সুন্দর হয়ে ওঠে, সময়গুলো। যেমনটা সাকি পাশে থাকলে আমার সময় সুন্দর হয়ে যায়। শুভ সকাল। শুভ সকাল মাসুক, আমারও ভীষণ সুন্দর লাগে, ভীষণ ভালোও লাগে অনেক ধন্যবাদ। সঙ্গে যখন রাঙা সকালে এসে কাজ করি, বিশেষ করে তোমার সঙ্গে। এবং বিশেষ মানুষ তো থাকেনি, এটা হচ্ছে একটা কি বলবো এক্সট্রা পাওয়া। এবং তুমি ঘরের সৌন্দর্যের কথা বলছিলে, বারান্দার সৌন্দর্যের কথা বলছিলে। আমার মনে হয় আজকের এই বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আমরা আরো অনেক বেশি জানবো তার কাছ থেকে। চলো জানাই কে আছেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি ইন্টেরিয়র ডিজাইনার মোহাম্মদ আরিফুল ইসলাম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। একদমই শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আমরা স্থাপত্য নিয়ে যখন জানি বা স্থাপত্য কথাটাই যখন আসে, আমরা ভাবি যে বিল্ডিং এর কাঠামো, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে ইন্টেরিয়র, রাইট? তো সেই জায়গা থেকে আপনি এই দুটো জায়গার পার্থক্য কিভাবে করেন? আর্কিটেক্ট হচ্ছে যে একটা বড় স্কেলে কাজ করে। লাইক আমি যদি আরো সহজভাবে বলি যে সে হয়তো মানে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে, কাঠামোটা তৈরি করে, বাট ভিতরে ইন্টেরিয়র আর্কিটেক্টের কাজ হচ্ছে যে ভিতরের স্পেসটাকে কিভাবে আরো প্রাণবন্ত করা যায়, আরো কিভাবে এটাকে এর মধ্যে ইমোশন অ্যাড করা যায়, কিভাবে ওই স্পেসটাকে ইউজেবল করা যায় সর্বোপরি, সেটা নিয়ে কাজ করে। যেহেতু আমাদের ঢাকা শহরের কনটেক্সট বা আমাদের আরবান কনটেক্সট আমরা জানি যে এখানে স্পেসের একটা লিমিটেশন আছে। সো ওখানে মানে ওই ছোট স্পেস গুলাকে কিভাবে 100% ইউটিলাইজেশন করা যায়, এটা কিন্তু তখন চলে আসে একজন ইন্টেরিয়র আর্কিটেক্টের কাছে। কারণ আর্কিটেক্ট এত বড় ব্যাপারটাকে ডিল করার পরে এই ছোট ব্যাপারগুলো নিয়ে কাজ করার সুযোগ থাকে না। আরো স্পেসিফিক ভাবে যদি বলি, ধরেন ডেভেলপারের কাজটা কি হয়, সে কিন্তু এন্ড ইউজারকে জানে না কে পারচেজ করবে, কিন্তু ওখানে হয়তো যে পারচেজ করছে তার যে ফাংশনটা, হয়তো তার ফ্যামিলি মেম্বার, তার রুম আছে 3টা যেটা ডেভেলপারের কাছ থেকে দেয়া, কিন্তু তার প্রয়োজন 4টা। তখন এই যে স্পেসিফিক কাজটা বা তার যে লাইফস্টাইল, সে যে ওয়েতে তার বাসাটাকে চায়, সেই জিনিসটা কিন্তু সে তার মতো করে কিউরেটেড করে নিতে পারে একজন ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে। এটা যদি বাসার কথা বলি। অফিসের ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু স্কয়ার ফিট ইজ ভেরি কস্টলি, তো ওইটাকে অপটিমাইজ কিভাবে করবেন, তখন একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট তখন সেই জায়গাটাতে কাজ করে। সো তাদের ইম্প্যাক্টটা আমি মনে করি যে হিউজ। আপনার কথা থেকে হ্যাঁ পরিষ্কার আমরা হয়ে গেলাম বিষয়টা, এবং একই সাথে একদম শৈশব থেকে আমরা জানি না সাকি, ব্রাহ্মণবাড়িয়ার শৈশবটা, ছোটবেলাটা কেমন ছিল? আমার জন্ম অ্যাকচুয়ালি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার পিটগড় গ্রামে। আচ্ছা। সো আমার মানে স্কুল ওখানেই। আচ্ছা। সো বেড়ে ওঠাটা একদমই ধরেন যে একটা খোলা পরিবেশে যেটা হয়। আর আমাদের ওই অঞ্চলটা কিন্তু একটু মানে নিচু, যদি জিওলজিক্যালি বা আমাদের ওই জায়গাটা একটু নিচু হওয়ার ফলে ওখানে প্রচুর পানি, মানে আপনার সবসময় পানি কিন্তু ওই জায়গাটাকে থাকে, বন্যা এন্ড আদার্স। তো এখন অবশ্য ওইরকম পানি দেখি না আমি, বিকজ অনেক জায়গা হয়তো মানে ওই বাঁধ এন্ড আদার্স এর কারণে। বাট আমাদের বাড়িটা ছিল একদমই লাইক আইল্যান্ডের মতো, চতুর্দিকে পানি, হ্যাঁ, বর্ষার সিজনে। এবং আমরা মানে ওখান থেকেই মানে প্রকৃতি, মানে আমার গ্রামের জীবনে যতটুকু এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আমার মনে আমি পুরোটাই মানে নিতে পেরেছি। সেটা কেমন একটু ডিটেইলে শুনতে চাই আমি। আপনি ডিটেইলে ধরেন না, আসলে এই সময়ের সঙ্গে কোনো মিলই নেই এখন আর সেরকম পানি ওঠা, সেটা নিশ্চয়ই নেই। কিন্তু আপনি যখন দেখেছেন যে বাসাটা বর্ষার সময় বাসার চারিপাশে শুধু পানি আর পানি, জি পানি থাকতো, মানে কি দেখতেন, মানে কেমন লাগতো সেই সময়? ভালো লাগার সঙ্গে খারাপ লাগাটা তো নিশ্চয়ই ছিল। ভালো লাগাটা আসলে তখনকার তো মানে কম্পারিজন, মানে আমার রিয়েলিটি সেটা। আচ্ছা, রাইট। কারণ আমি যেটা হয় যে গ্রামে মানে কম্পেয়ারটা হয়তো আমি এখন করতে পারি,
যে ওই কনটেক্সটটা তখন কেমন ছিল, তখন তো এইটাই রিয়েলিটি মনে হয়, এইটাই এটাই, হ্যাঁ, এর বাইরে আর কিছু হতেই পারে না। এক্স্যাক্টলি, মানে এটাই মনে হয় সবকিছু। মানে ঘর থেকে বের হইলে তখন দেখা যেত চতুর্দিকে পানি, সো এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে আমাদেরকে তখন নৌকা দিয়ে যেতে হইতো। আচ্ছা, তো ওইটা এখন ভাবলে খুব মানে খুব ভালো লাগে, হ্যাঁ ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। বাট তখন আমার এক ধরনের বোরিংও লাগতো, যে মানে ওরকম মানে ইয়ে নাই, মানে ব্যাপারটার মধ্যে যে এক ধরনের ভালো লাগা, রোমাঞ্চকর একটা বিষয় থাকে, এই জায়গাগুলো হয়তো মনে হইতো আমার কাছে যে না একটু বোরিংই ছিল। আচ্ছা, মনে হইতো তখন। তো সেইখান থেকে এক ধরনের মানে শহরের প্রতি ফ্যাসিনেশন ছিল। আচ্ছা, শৈশব থেকে মানে শহর ভালো লাগতো। সেটা কেমন করে ভালো লাগা তৈরি হতো? কেমন লাগতো কারণ হচ্ছে আমার নানার বাড়িটা আসলে হচ্ছে আমাদের তো নবীনগর, আমার নানার বাড়ি হচ্ছে সরাইল। আচ্ছা, তার মানে এইখানে একটা বড় ডিস্টেন্স পার হইতে হইতো, কিন্তু মাঝখানে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা মানে এইখান থেকে তখন আমার মানে নানার বাড়ি যেতে হতো। আচ্ছা, তো যার ফলে আমার ওই পার্টিকুলার ধরেন 15 to 20 মিনিটস টাইমটা আমার কাছে খুব মনে হতো যে না মানে শহরের সেই মানে কেওয়াজ, শহরের সেই মানে নয়েজ, এটা আমার কাছে ভালো লাগতো সামহাও, আমি জানি না কেন। যার ফলে আমার এক ধরনের একটা অ্যাট্রাকশন কাজ করতো যে না আমি মানে একটা আরবান লাইফ এনজয় করতে চাই বা একটা কিছু হইতে চাই, যেখান থেকে হয়তোবা আমি মানে এটা এভেল করতে পারবো, এরকম একটা ব্যাপার কাজ করতো। তার মানে সেটা শৈশব থেকে আপনার সেই ইচ্ছেটা তৈরি ছিল। আমরা শুনবো আপনারা ক ভাই বোন ছিলেন, কিভাবে আপনার সেই শহরে যাত্রা শুরু হলো, ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরি। জি দর্শক, মোহাম্মদ আরিফুল ইসলাম জিরো ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ইন্টেরিয়র আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পেশাগত জীবনের শুরুতেই সৃজনশীলতার স্বাক্ষর রাখেন। কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি দুবাইয়ে কাজ করে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে এসে তিনি নিজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং ইন্টেরিয়র ডিজাইন শিল্পে একটি শক্ত অবস্থান তৈরি করেন। তার সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি 2015 সালে হোম ফেস্ট ঢাকায় ইন্টেরিয়র ডিজাইন পুরস্কার অর্জন করেন। তার নকশাগুলো শোকেস ম্যাগাজিন সহ বিভিন্ন স্বনামধন্য প্রকাশনার প্রচ্ছদে স্থান পেয়েছে এবং আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে। আমরা আবারও তার কাছে চলে যাই। জি, শৈশবের কথা বলছিলেন, শহরের প্রতি একটা আকর্ষণ ছিল, একটু জানতে চাই দুরন্তপনায় তো একটু ভরপুর ছিল মনে হয়। এটা তো থাকবেই, মানে গ্রামে আসলে আর মানে এছাড়া কি আছে? কি করতেন, কি খেলাধুলা করতেন? সব ভাই বোন ছিলেন? জি, আমরা 6 ভাই 1 বোন, আমি 4 নাম্বার, মানে 3 জন আমার বড় আরো 3 জন আছেন। সো সব ধরনের খেলাধুলার সাথে ইন্টারঅ্যাকশন হয়েছে, নট অনলি যে স্পেসিফিক ফুটবল আর ক্রিকেট, যত রকম খেলা গ্রামে থাকে সব টাইপের খেলা, দুষ্টামি, ইভেন যেহেতু পানির সাথে একটা ভালো রকম ইয়ে ছিল, পানিতে ঝাপাঝাপি করা, হ্যাঁ ফ্রেন্ডদের নিয়ে, এটা ছিল মানে একদম পুরো ছোটকালে আমি এটা খুব ভালোভাবেই মানে এনজয় করেছি। আচ্ছা, ছোটবেলায় আপনার আরো একটা বিষয় আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আপনি মুভি দেখতে খুব পছন্দ করতেন। জি, কারণ আমরা খেলাধুলাটাকে ধরে নিতাম যে এটা নর্মাল জিনিস, মানে এখানে আর এটা হবেই, কিন্তু এর বাইরে ধরেন স্কুল থেকে ফাঁকি দিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে, স্পেশালি আমার একটা ফ্রেন্ডই ছিল যে আসলে ওই জায়গাটাতে আমাকে কোম্পানি দিত, সো ওকে সাথে নিয়ে আমরা মানে স্কুল ফাঁকি দিয়ে যে ক্লাসটা খুব বেশি মানে মনে হইতো যে এটা দরকার নাই ওইভাবে মানে থাকা, আচ্ছা, তো চলে যেতাম মানে আমাদের গ্রাম থেকে থানাতে, ওখানে যেতে হইতো, ধরেন পুরো দিন চলে যাইতো, যেদিন মুভি দেখতাম ওই দিন মোটামুটি ক্লাস একটা করেই চলে যেতাম দেখতে হবে। বাংলা সিনেমা তখন তো আর ওইভাবে ইয়ে ছিল না, সেটাই। তো এই ফ্যাসিনেশনটা ছিল, কিন্তু একটা সময় পরে এই রুটিনটা সামহাও আমার ভাই জেনে যায় যে ও ক্লাস ফাঁকি দিয়ে এরকম সিনেমা দেখতে যায়। তো একদিন মোটামুটি ভালোই মানে মায়ের খেতে হলো না, সো তারপর থেকে না ওইটা আমাকে মানে ওইটাতে কিছুই হয় না। ইনফ্যাক্ট আমার মুভি দেখা স্টিল এখনো আমি মানে প্রচুর মুভি দেখি, এটা ছিল শুরু থেকেই ছিল, ভালো লাগতো। কিন্তু একটা পয়েন্ট বললে হয়তো এটা আরো রেলিভেন্ট হবে, সেটা হচ্ছে কিন্তু আমাদের ফ্যামিলিটা একটু
মানে ধর্মীয় ইয়েতে ছিল আর কি, যার ফলে আমাদের বাড়িতে কিন্তু এখনো টিভি নাই। এখনো মানে এইটা এক ধরনের মানে বলতে পারেন, কিন্তু টিভি দেখতাম পাশের বাড়িতে যেতাম আশেপাশে। তখন আমাদের সময় ধরেন ছিল হচ্ছে আলিফ লাইলা, আমরা দেখতাম সিনবাদ, দেন হুমায়ুন আহমেদের প্রচুর নাটক ছিল, ওগুলো মিস করতাম না। সো ওইটা ছিল সিনেমার প্রতি এক ধরনের আকর্ষণ। স্কুলটা কি সেই নবীন মানে ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হলো? ব্রাহ্মণবাড়িয়া স্কুলটা, হ্যাঁ আচ্ছা, ঠিক গ্রামে বিটগড়িয়া আমার স্কুলটা শেষ। কলেজ জীবনটা? কলেজ ঢাকা। আচ্ছা, সেটার আসার গল্পটা শুনতে চাই। অ্যাকচুয়ালি ওইটা কি কলেজে যাওয়ার আগে ওনার স্কুল জীবনে কিন্তু আরেকটা মজার ঘটনা আছে। আচ্ছা, স্কলারশিপ পেয়েছিল 8ম শ্রেণীতে, তাই না? এই যে এত দুষ্টামির পরেও পড়াশোনাটা নিশ্চয়ই আপনি ঠিকভাবে রেখেছিলেন। একটু পড়াশোনার জায়গাটা ঠিক রেখেই করতাম, এক ধরনের একটা প্রিভিলেজ পাইতাম আমরা। নাকি মেধাবী ছিলেন? অনেক মেধাবী ছিলাম বলবো না আমি, বাট রেজাল্ট সবসময় ভালোই ছিল, একেবারে খারাপ ছিল না। কিন্তু গ্রামে ভালো রেজাল্টের একটা মানে দায়বদ্ধতাও থাকে, কারণ সবাই চিনে কারণ এই ছেলেটা ভালো, তার মানে আপনি দুষ্টামি করলে এইটা যেন প্রমিনেন্ট না হয়, কেউ বুঝতে না পারে, তার মানে এই ব্যাপারটা ব্যালেন্স করতে হবে। যার ফলে আবার এক ধরনের, কারণ সবাই ও তো ভালো ছেলে, ওর রেজাল্ট ভালো, তো ও এই কাজটা কেন করলো, তো আমাদের মধ্যে এক ধরনের একটা প্রেসার ফিল করতাম। তখন স্কলারশিপ পাওয়াটা এক ধরনের আমার জন্য, আমি বলবো যে ভালো দিক খারাপ দিক দুইটাই ছিল। আচ্ছা, কারণ যখনই স্কলারশিপটা হয় তখন ফ্যামিলি থেকে এক ধরনের একটা মানে ব্যাপার ধরেন চাপিয়ে দেওয়ার মতোই, যে না এটা তোমাকে আরো ভালো করতে হবে, একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, একদম খুব সিরিয়াস এক্সপেকটেশন যে তোমাকে মেডিকেলে পড়াশোনা করতে হবে। আচ্ছা, মানে তোমাকে ডাক্তার হইতে হবে, যেহেতু আমার বাবা হেলথ ইন্সপেক্টর ছিলেন, আমার নানাও ডাক্তার ছিলেন। সো আসলে গ্রামে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া সেরকম এক্সপেকটেশনও ছিল না। আর তখনকার সময় ধরেন আপনি নিজে কিছু করবেন, এই ব্যাপারটা কিন্তু খুব একটা আমাদের সোসাইটি ভালো চোখে দেখতো। এখনো অনেকখানি ছিল হচ্ছে তখন এক ধরনের প্রফেশনটাই ছিল এক ধরনের মানে গোল। তো সেইখান থেকে তারা প্ল্যান করে যে ফাইন, তাইলে যদি ওকে আর একটু বেটার টিউটর দেওয়া যায় এবং হচ্ছে বেটার মানে সুযোগ সুবিধা দেওয়া যায়, তাইলে হয়তোবা রেজাল্ট আরো ভালো করবে। তো সেইখান থেকে ক্লাস 9-এ আমি তখন আমাকে পাঠিয়ে দেওয়া হয় কুমিল্লা। আচ্ছা, বাট ওখানে স্কুলটা এখানেই থাকে, ওখানে আমি তখন আমার একদম ইনিশিয়াল স্টার্টিংটা হয় মেসে বলতে পারেন, ক্লাস 9 থেকে। সো কঠিন একটা সময়। এক্স্যাক্টলি। এবং তখন আমি ওখানে বিভিন্ন জায়গায় কোচিং বা হচ্ছে যে আপনার ভালো টিউটরের কাছে পড়া, এই জিনিসটা আমাকে তখন ফ্যামিলি থেকে ফ্যাসিলিটেট করে দেওয়া হয়। বাট আমিও খুব, আমার কাছেও ভালো লাগে, কারণ আমার তো এক ধরনের ফ্যাসিনেশন আছেই, শহরে যেতে হবে, থাকতে হবে। তো সেইখান থেকে আমি মানে ওইখান থেকেই আসলে আমার কাছে মানে ঢাকাতে আসাটা তো জিজ্ঞেস করছিলেন, খুব একটা শকিং ছিল না, কারণ আমি তো অলরেডি মানে ওখানে 1-1.5 বছরের মতো মানে ফ্যামিলির বাইরে থেকে মোটামুটি এক ধরনের কুমিল্লা সিটিতে ছিলাম। ওখানে ওই জেলা স্কুলের টিচারদের কাছে তখন আমার মানে পড়াশোনা। এই যে আপনার জীবনের সিদ্ধান্তগুলো, যে এত অল্প বয়সে বাড়ি থেকে বের হয়ে গিয়ে পড়াশোনা করে, এই সিদ্ধান্তগুলোর আসলে আপনি নিজে নিজে নিচ্ছিলেন নাকি পরিবার থেকে অনেক বড় একটা সাপোর্ট ছিল? পরিবার থেকে যেমন এটা তো ছিল তাদের এক্সপেকটেশন, বাট আমি ওইটাকে আমি নিজে থেকেও খুব মানে এটাকে প্রোঅ্যাক্টিভ ছিলেন। জি জি জি। ব্যাপারটা এরকম ছিল না যে আমার খুব খারাপ লাগছে ওখানে যেতে বা আমি যেতে চাই নাই, জোর করে দেওয়া বিষয়টা তা ছিল না। আমার মধ্যে এক ধরনের একটা অ্যাম্বিশন ছিল, যেহেতু আপনারা জানেন হয়তো যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য এক ধরনের একটা ভালো রেজাল্টেরও দরকার হয়। সো সেইখান থেকে আমি ডিসাইড করি যে ফাইন, আচ্ছা স্টার্ট করি এবং যাই। বাবা মা আসলে জীবনের এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা কোনোভাবেই আমরা পিছনে ফেলে যেতে পারি না, সব সময় সাথে থাকে। কি কি মূল্যবোধ তারা আপনার মাঝে সেই সময় দিয়েছিল? আমার মা বেসিক্যালি আমাদের পুরো ফ্যামিলিটাকে মানে সর্ট অফ পরিচালনা করতে বলতে পারেন। আর ওনার আসলে ডিসিশন মেকিং বলেন অথবা কোনো একটা বিষয়ের অ্যানালিটিক্যাল বিশ্লেষণটা খুব ভালো ছিল। সামহাও ওনার কাছে আমাদের আশেপাশের লোকজন আসতো কোনো একটা প্রবলেম হইলে ডিসকাস করার জন্য, আমি দেখতাম বিচক্ষণ মানুষ ছিলেন। জি, এবং সে ওই ব্যাপারগুলো খুব ভালোভাবেই ডিল করতেন। এবং
এবং এটা কেন বলছি, কারণ আমি দেখছি যে উনি যে ডিসিশন গুলো নিতেন ওই ডিসিশন গুলো মোরাললেস মানে ভালো ডিসিশনই নিতেন। আচ্ছা, তো এইটা আমি মনে করি যে আমার মার কাছ থেকে আমি মানে দেখেছি যে না আসলে, বাট আমার বাবা ছিলেন যে একদমই মানে সিম্পল মানুষ, সরকারি চাকরি করতেন, তার বাইরে সে খুব বেশি কোনো বিষয়ের সাথে যে ইন্টারঅ্যাক্ট করতেন এরকম ছিল না। আচ্ছা, গ্রামে ধরেন মানে তার ওনার প্রফেশনের পাশাপাশি সে কৃষি কাজটাও খুব অল্প পরিসরে, আমরা খুব মানে ইন্টেন্সলি যে কৃষির সাথে জড়িত ছিল বিষয়টা এরকম না, বাট এটা ন্যাচারাল জিনিস, অনেক সময় শখ করে বা শখ না, ঠিক পরিবারের যতটুকু প্রয়োজন তার বেশি যে করতে হবে বা ওইটার উপর 100% ডিপেন্ড করতে হবে বিষয়টা তাও ছিল না, জমি জমা ছিল। আচ্ছা, সো ওইটা ইনভলভ ছিল আর কি। সো বাবা মায়ের দিক থেকে আমি বলবো যে হ্যাঁ আমার মায়ের ইনফ্লুয়েন্সটা আছে। বাবার ওই বাবা খুব বেশি কথা বলতেন না, আমি নিজেও খুব বেশি কথা বলতে পছন্দ করি না, বাট আমার খুব মানে অবজার্ভ করতে ভালো লাগে। আমি ধরেন আপনি কথা বলতেছেন আমার শুনতে ভালো লাগে, কারণ আমি জানি না হয়তো এটা আমার ভালো লাগে আর কি এই ব্যাপারগুলো। এবং আমরাও মুগ্ধ হয়ে আপনার কথা শুনছি, এত দারুণ করে বলছেন। আপনারা তো বেশ বড় একটা পরিবার ছিল। জি, 4 ভাই বোনের একটা পরিবার। না 6 ভাই 6 ভাই, 6 ভাই 1 বোন। আচ্ছা, বেশ বড় একটা পরিবার। এই পরিবারে আসলে সেই সময় বড় হওয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক রকম আপস এন্ড ডাউনস থাকে জীবনে। কখনো এমন পরিস্থিতি এসেছে যে অনেক ভালো থাকছেন বা অনেক একটু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছেন? আমরা আসলে ওই মানে কোন ক্রাইসিস যে ব্যাপারটা আমি দেখি নাই। আচ্ছা, হয়তো বা আমার বাবা মারা যদি আগে ফেস করে থাকে, বাট আমি আমার জীবন দশায় আমি দেখি নাই যে আমরা খুব একটা ক্রাইসিস, হ্যাঁ অনেক মানে ছিলাম না, বাট আমরা খুব ভালোভাবেই ছিলাম। বা আমার মায়ের এক ধরনের একটা ইচ্ছে ছিল সবসময় যে যেহেতু ওনার ফ্যামিলিটা খুবই মানে পড়াশোনার প্রতি এক ধরনের ছিল আগ্রহ। আমার নানা ছিলেন ডাক্তার বললাম, তো যার ফলে উনি চাইতেন যে ওনার ছেলেরা যেন অ্যাটলিস্ট পড়াশোনাটা ঠিকঠাক মতো করে, এটা আমার সবসময় চাওয়া ছিল এবং আপনারা করেছেনও সেটা। করেছি, জি। পরবর্তীতে আমরা সেই গল্পে আসছি। আমরা ছিলাম আপনার ডাক্তার হওয়ার স্বপ্নে, কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন ঘুরে চলে গেল অন্যদিকে। সেই গল্পটা একটু শুনতে চাই, কিভাবে ঘুরলো? যখন আমার মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, দেন আমি আবার চলে আসি হচ্ছে ঢাকাতে। সো ওখানে আমি সিমিলারলি কলেজের হোস্টেলে ছিলাম। আচ্ছা, পড়াশোনা করি। ঢাকা থেকে একদম একাই চলে আসা হয় নাকি কোনো রিলেটিভ ছিল? রিলেটিভের মাধ্যমে আসি। আচ্ছা, বাট ওনার ওখানে উঠি নাই, আমি কলেজে এডমিশন নেই, দেন আমি হোস্টেলে ডিরেক্টলি ভর্তি হয়ে যাই, যেহেতু আমার ওই আগের ওই অভিজ্ঞতাটা আমাকে অনেক হেল্প করছে। এবং আমি কোন রকম হেজিটেশনও ফিল করি নাই যে অথবা কোন রকম মানে অলরেডি আমি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসি যে একা কিভাবে থাকতে হয়, কিভাবে নিজেকে কন্ট্রোল রাখতে হয়, এট দ্য সেম টাইম আমার যে প্রয়োজন, আমি মনে করি যে আমি অনেক স্বাধীনভাবে আমার এই পর্যন্ত কাটাইছি আমার জীবনটা। কারণ আমি যখন যেভাবে যে ডিসিশন নিছি আমি সেটা করছি। কুমিল্লাতে পড়াশোনা, ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পাশ করলেন, তারপর চলে আসলেন ঢাকায়। জি, ঢাকাতে এসে কলেজে ভর্তি হওয়া, তাই না? জি, জি। কোন কলেজ? এটা ঢাকা বিজ্ঞান কলেজ। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা মালিবাগে। ও আচ্ছা। তো ঢাকা বিজ্ঞান কলেজে এসে ভর্তি হওয়ার পরে জীবনের গতিটা আসলে কোন দিকে যাচ্ছিল, কিরকম হচ্ছিল, কেমন লাগছিল? আমার তো যে উদ্দেশ্য তো একটাই, ঢাকায় আসতে হবে। ঢাকায় আসতে হবে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাকে ডাক্তার হতে হবে। ডাক্তার হতে হবে। তো সেই ভিশনে পড়াশোনা করি। আর ইন্টারমিডিয়েটটা আসলে খুব ইন্টেন্স, তাই না? মানে 2টা বছর খুবই অল্প সময়, মানে অল্প সময়ের মধ্যে চলে যায়। সো ওখানে মোস্টলি আমার মানে ফোকাস ছিল যে অ্যাটলিস্ট এই 2টা বছর কষ্ট করে হইলো, পরে মানে হয়তো ভর্তি হওয়ার পরে যে বাকি যা করার করব, কিন্তু পড়াশোনাটা এখানে আমি খুব সিরিয়াসলি করি আর কি। হোস্টেলে থেকে পড়াশোনা করা, দেন পরীক্ষা দেয়া, সো এটা একটা ভালো ছিল আমার কাছে। পরীক্ষা দেওয়ার পর যেটা হয় যে কোচিং করার একটা ব্যবস্থা থাকে মেডিকেলের জন্য, সেই সময়টা আসলে কিভাবে প্রস্তুতিটা কোন দিকে যাচ্ছিল? আচ্ছা, তখনই প্রিপারেশন নেই পরীক্ষার পরপরই, এবং আমি অ্যাডমিশনও দিই, সামহাও হয় নাই। আচ্ছা আচ্ছা। তো তারপর আর বুঝতে পারছিলাম না, কারণ হচ্ছে যে যখন আপনার পুরো ফোকাস একটা দিকে, তখন কিন্তু আপনি আর ওই মাল্টিপল চিন্তা করতে পারেন। সেটাই।
সো এক ধরনের হেল্পলেস হয়েই আমি তখন আমার এক রিলেটিভের সাথে যোগাযোগ করি। উনি, আপনি যে সিচুয়েশনের কথা বলছেন, বাংলাদেশের আসলে 70-80% স্টুডেন্ট এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় এই সময়টায়। ওই সময় আসলে আপনি মানসিকভাবে নিজের যে স্ট্রেংথটা সেটা ঠিক রাখলেন কিভাবে? আপনি নিজের মধ্যে কি গ্রুম করেছেন নিজেকে? না, আমার একটা বিষয় ছিল, মানে আমি মানসিকভাবে খুব শক্ত একটা মানুষ, আমি খুব সহজে ভেঙে পড়ি না আর কি। সিচুয়েশন যেহেতু আমি খুব অবজার্ভ করি, সো আমার মধ্যে ওই ইন্টারনাল যে স্ট্রেংথটা এটা আমার আছে। আচ্ছা, সো খুব সহজে ভেঙে পড়ে না। মানে আমি তখন ভাবতেছিলাম যে ফাইন, মানে কি করা যায় তখন। আচ্ছা, তো কি করা যায়, যেহেতু বললাম যে ফোকাস একদিকে ছিল, তো আমি একটু মনে হলো যে ফাইন, এটা নিয়ে কারোর সাথে ডিসকাস করি, বেটার। তো ডিসকাশনের আমার এক রিলেটিভ তখন গুলশানে জার্মান কিচেন নামে একটা মানে কিচেন কোম্পানি ছিল। ওই কোম্পানিটা আমি বলবো যে সেই সময়ের জন্য অনেক বেশি মানে ফিউচারিস্টিক চিন্তা ছিল ওদের। সামহাও ওই বিজনেসটা আর পরে রান করে নাই ওনাদের। তো ওখানে উনি মানে চিফ এক্সিকিউটিভ ছিলেন। তো এবং উনি সিমিলারলি মানে ডিফেন্সে ছিলেন। সো ওখান থেকে রিটায়ার্ড করার পরে সে এখানে জয়েন করে। তো ওনার কাছে গেলাম, যে জিজ্ঞেস মানে জানতে চাইলাম যে মেডিকেল তো হয় না, সো হোয়াট টু ডু নাও। তো উনি আমাকে একটা জিনিস বললো যে আরিফ, কনভেনশনাল মানে গতানুগতিক যে পড়াশোনা, এটা বাইরে কিছু করা যায় কিনা। আচ্ছা, তখনই উনি আমাকে বলে যে উত্তরাতে একটা ইউনিভার্সিটি আছে, শান্তমারিয়াম ইউনিভার্সিটি নামে, ওখানে একটু দেখতে পারো, যারা ইন্টেরিয়র ডিজাইন পড়ায়। যেহেতু উনি তখন মডিউলার কিচেন করে, সেই ব্যাপারটার সাথে অ্যাওয়্যার, তার এটা জানার কথা না, কিন্তু ওই বিজনেসের থ্রুতে সে ব্যাপারটা সম্পর্কে জানতো। আমি তো জানি না, মানে এটার মানে কি, এই ইন্টেরিয়র পরে হবেটা কি, ওর অর্থটা কি, সেটাও আমার কাছে এক ধরনের কনফিউশন ছিল। তো যেহেতু আমার ওই নতুন জিনিস, নতুন পরিবেশ, আমার কখনোই ভয় লাগে না। তো আমি ওনার কথা শুনে আমি চলে যাই। আচ্ছা, খোঁজ নিতে চলে গেলেন? পরের দিনই চলে যাই। আচ্ছা, যাওয়ার পরে আমি ওই এনভায়রনমেন্ট আমাকে খুব অ্যাট্রাক্ট করে, অন্যরকম মনে হলো যে আচ্ছা, পড়াশোনা তাহলে এরকম হইতে পারে, যেখানে মানে কারো কোনো কিছুর ঠিক নাই। ধরেন মানে ওর ড্রেস থেকে শুরু করে ওদেরকে যেরকমটা আমি দেখতেছি, যে ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে পড়তেছে, একজন ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছে, এবং ইউনিভার্সিটির তখনই শুরু, মানে হয়তো ওদের একটা ব্যাচ তখন শুরু করছে, বের হয় নাই, আচ্ছা, মানে ঢুকছে, আচ্ছা আচ্ছা, একদমই ব্র্যান্ড নিউ। তো আমি, আমার কাছে ওই পরিবেশটা খুব ভালো লাগে, এবং ওখানে এক সিনিয়রকে আমি জিজ্ঞেস করলাম, ওনার প্যাশন মানে এত প্যাশনেটলি ব্যাপারটাকে আমাকে ব্রিফ করলো। তো আমি মনে হলো যে না, আচ্ছা এটা পড়ে দেখি কেমন হয়, বা শুরু করা যেতে পারে। আচ্ছা, কিন্তু এক ধরনের কনফিউশন ছিল যেটা পরে কি হবে। মানে আমাদের তো তখন আমরা বুঝতাম যে জব করতে হবে বা একটা কিছু করতে হবে, তো সেটা হবেটা কি হবে এখান থেকে, কারণ এটা কোনো ওইরকম এখনো যে ওইভাবে ফর্মালি এটাকে নিয়ে আসা, সেটা কিন্তু হয় না। এই সাবজেক্টটা একটা ইনফর্মালি রয়ে গেছে এখনো। সো স্থপতিদের সেই জায়গাটা আছে, বাট ইন্টেরিয়র আর্কিটেকচার তো অনেক পরে, আমি শুরুর দিককার ব্যাচ। পরে যেটা জানলাম যে না, এই ধরনের এডুকেশন আরো ডিপ্লোমা আকারে বার্জার দিত, এটা তখন আমি জানতাম না। আচ্ছা, সো ওই ইউনিভার্সিটিতে ওই ভাইয়ের সাথে কথা বলার পরে আমি পরের দিন, এবং ওই দিন রাতের বেলা আমি আবার ইউনিভার্সিটিতে কল করি যে আসলে এই পড়াশোনার জন্য কি যোগ্যতা লাগবে, মানে তার কি জানা লাগবে, এই ব্যাপারটা আমার কাছে খুব ইয়ে ছিল আর কি। যে তখন ওরা ওই ভদ্রলোক যে ফোন কলটা রিসিভ করছে, আমাকে একটা দারুণ জিনিস বলছে, যেটা আমার মানে সেকেন্ড ট্রিগার যে আমি এটাতে ভর্তি হবো। সে আমার বলছিল যে সুন্দর একটা মন দরকার হয়। আচ্ছা, যে আচ্ছা ঠিক আছে, তার মানে হওয়া যায়। তা আমি এর পরের দিন যে আমি মোটামুটি প্রিপারেশন, ফর্ম টর্ম এন্ড আদার্স নিয়ে এসে ভর্তি হয়ে যাই। আচ্ছা, দারুণ। পরিবারের অভিব্যক্তি কি ছিল তখন? মানে সবার তো একটা প্রিপারেশন ছিল, আপনি ডাক্তার হবেন, কিন্তু আপনি এমন একটা ট্র্যাকে গেলেন। আপনি যেটি বলছিলেন ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আসলে এখন পড়াশোনা হচ্ছে, বা আপনাদের সময় থেকে শুরু হয়েছে, তার আগে আসলে এটা নিয়ে একটা কোর্স ছিল, যে একটা কোর্স বা একটা ডিপ্লোমা, মেইন স্ট্রিমে আসলে পড়াশোনা কেউ এভাবে করতো না। তো আপনারা বলা যায় মোটামুটি প্রথম সারির দিককার স্টুডেন্ট, তো এটা নিয়ে তো একটা ধোঁয়াশা ছিলই। এবং সেই ডাক্তার থেকে আপনি এরকম একটা বিষয় নিলেন যেটা নিয়ে আসলে কারো তেমন কোনো আইডিয়াই নেই। কি বললো আসলে, পরিবারের অভিব্যক্তিটা কি ছিল সেই সময়? ওই যে পরিবারের এক ধরনের একটা তাদের বিশ্বাস ছিল আমার প্রতি, যেহেতু
মানে পড়াশোনায় বা একদম মানে থ্রু আউট ইউনিভার্সিটি পর্যন্ত তার ওরকম কিছু দেখে নাই যেটা যে সে ভুল কিছু করছে, বা যার ফলে তাদের এক ধরনের একটা বিশ্বাস ছিল যে ও যেটা ডিসিশন নিচ্ছে সম্ভবত বুঝে শুনে নিচ্ছে। আচ্ছা। আর ওখানে যে আমার যে মানে রিলেটিভ ছিল তার প্রতিও আমাদের ফ্যামিলির এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যেহেতু উনিও রিকমেন্ড করছে, সো আই হোপ যেটা ভালোই হবে। পরিবারের থেকে যেটা হয় সন্তানের প্রতি তাদের বিশ্বাসটা সবসময়ই থাকে, এটা খুবই স্বাভাবিক। এবং যেটা হয় যে সন্তান কোন রাস্তায় যাচ্ছে সেই রাস্তাটার প্রতি সবসময় বিশ্বাসটা থাকে না ওইভাবে, বা কনফিডেন্সটা থাকে না। যেহেতু নতুন একটা বিষয় পড়ছেন এবং একই সাথে সারাক্ষণ স্বপ্ন দেখেছে আপনি পাবলিকে পড়বেন, কিন্তু আপনি যাচ্ছেন প্রাইভেটে। এই বিষয়টা মফস্বল লেভেলের মা বাবাদের জন্য ভীষণ কনফ্লিক্টিং, ওই সময়টাই তো আরো বেশি। আমি একটু এই গল্পটা শুনতে চাইবো। হ্যাঁ, ডেফিনেটলি আমি নিজেই জানতাম না যে এটা করে হবেটা কি, তো তারা তো আসলে বোঝার কোনো কারণই নাই মানে যেটা এটা কি হবে না হবে। একই সাথে আমি আরেকটা বিষয় একটু সংযুক্ত করতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানে ওই সময় ধারণা করা হতো যে শুধু সময় এবং টাকা ইনভেস্ট, খুব বেশি একটা পড়াশোনা হয় না। সেই জায়গাটাও একটু পরিষ্কার করবেন। প্রথমত হচ্ছে যে ওই যে ফ্যামিলির একটা বিশ্বাস ছিল, তারা আসলে ওই ব্যাপারটা 7-5 চিন্তা করে নাই আচ্ছা, যে এটা করে কি হবে না হবে। তারা ভাবছে যে ফাইন, যেহেতু ও ডিসিশন নিছে তার মানে বুঝে শুনে নিচ্ছে, সো ওই দিক থেকে ওরা এটা এক্সপ্লোর করতে যায় নাই মানে যে এটা করে কি হবে। বাট তারা এক ধরনের একটা ফ্রিডম দিছে যে ফাইন তুমি স্টার্ট করো। বাট পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করার আগে আমার বাবা অবশ্য একটা কথা বলছিল যে যেটাই করো ঢাকার বাইরে যাওয়া দরকার নেই, ঢাকায় থাকো। এটা তার একটা ইয়ে ছিল। তো প্রাইভেট ইউনিভার্সিটির কথা যেটা বলতেছিলেন যে এখানে শুধু টাকা দিয়ে পড়াশোনাটা হয় না, অ্যাকচুয়ালি এই প্রফেশনটা মানে স্থাপত্য বা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র আর্কিটেকচার, এই ব্যাপারগুলোতে ইন্টেন্স একটা কোর্স কারিকুলামের মধ্যে দিয়ে যেতে হয়। আর আমার বিষয়টা যেটা ছিল, এবং এখানে ইউনিভার্সিটিও ওই প্রপার শিক্ষাটাই দিছে, বিকজ আমাদের সময় কিন্তু এই সাবজেক্ট পড়ানোর মতো কোনো ফ্যাকাল্টিও ছিল না। তো ইউনিভার্সিটি যেটা করছে যে তারা ফরেন ফ্যাকাল্টি নিয়ে আসছে, স্কটিশ, ইন্ডিয়ান, বিভিন্ন জায়গা থেকে যারা আসলে ব্যাপারটা সম্পর্কে জানে তাদেরকেও তখন নিয়ে আসছিল। আমরা খুব ভালো ভালো ফ্যাকাল্টি আমাদের সময় ছিল, যার ফলে আমাদের আসলে লার্নিংটা খুব ইন্টারেস্টিং ছিল। বাট আমার জন্য খুব কষ্টকর ছিল এই সময়টা, আমার জন্য কষ্টকর ছিল, বিকজ যেটা হয় যে ধরনের পড়াশোনা যারা করতে আসে তারা জেনে শুনে আসে, বুঝে শুনে আসে। আমি কিন্তু সেটা জানতাম না, বুঝতামও না। তো আমার জন্য খুবই কষ্টকর ছিল পুরো জার্নিটা। ওভারকাম করলেন কিভাবে আপনি? ওভারকামটা বলতে পারেন যে ধরেন একটা জিনিস আপনার ভালো লাগতেছে কিন্তু আপনি এটা বুঝতেছেন না, তখন এক ধরনের একটা মানে ইচ্ছা তৈরি হয় কিন্তু যে না আমি এটা বুঝতে চাই, এটা জানতে চাই। সেটা আমার মধ্যে প্রচন্ড মানে প্রবল ভাবে ওয়ার্ক করে। এবং আমি সর্ট অফ এক্সপ্লোরেশনের মতো যে আচ্ছা আমাকে এটা জানতে হবে, শিখতে হবে। যেমন কম্পোজিশন কি, এই ওয়ার্ডগুলো ভেরি নিউ। কালার, পেন্সিল ধরে একটা জিনিসকে ড্রয়িং করা, অনেকের হয়তো গ্রামে থাকলেও এই ব্যাপারগুলোর সাথে একটা ইন্ট্রোডাকশন থাকে, আমার ক্ষেত্রে সেটা ছিল না। এবং আমার ইন্ট্রোডাকশনটা ধরতে পারেন যে ইউনিভার্সিটি থেকেই শুরু, যার ফলে পুরো 4টা বছর আমার জন্য ছিল এক ধরনের প্রতিটা সাবজেক্ট, প্রতিটা মানে সেমিস্টার আমার জন্য ছিল চ্যালেঞ্জ। কারণ যেহেতু এই ব্যাপারগুলো আমাকে জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে, আর্ট, হিস্ট্রি, এট দ্য সেম টাইম ড্রয়িং, কালার, কম্পোজিশন, সো এই ব্যাপারগুলো টোটালি কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, যেটা আমরা হয়তো এখন আমি মানে এখনকার বাচ্চারা ব্যাপারগুলো হয়তো আরো সহজে বুঝতে পারে বিভিন্ন কারণে, ইনফরমেশন বা হচ্ছে যে আপনার মানে এক্সপোজারের কারণে। বাট আমাদের সময় তো ব্যাপারগুলো এরকম ছিল না। তো সেই দিক থেকে আমাকে ডে 1 থেকেই প্রত্যেকটা ব্যাপার এক্সপ্লোর করতে হয়েছে। ফাইন, কম্পোজিশন মানে কি, এটা কিভাবে হয়, এটা করার জন্য আসলে কোন ব্যাপারগুলো বুঝতে হয়, যার ফলে আমি খুব সাইলেন্টলি ব্যাপারগুলো বোঝার একটা তীব্র ইয়ে চালাই, কারণ ভালো লাগতেছে ব্যাপারটা, ইন্টারেস্টিং বিষয়। একদমই একদমই। আপনি যেমনটা বলছিলেন যে এই বিষয়টা নিয়ে আপনার কোনো ধারণা ছিল না এবং আপনি একদম ফিল্ডে নেমে আপনি শেখা শুরু করলেন। বাংলাদেশে আসলে এখনো এমন অনেক শিক্ষার্থীরা আছে যারা হয়তো বা এই বিষয়টা নিয়েও এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কারভাবে জানে না। যেহেতু আপনারা অগ্রজ, আমি চাইবো যে বিষয়বস্তু আসলে কি কি সম্পর্কে ধারণা নিয়ে এই বিষয়ে তারা পড়তে পারে, বা এই বিষয়ে পড়ার ব্যাপারে যে আপনার একটা পজিটিভ রিভিউ আমরা একটু দর্শককে জানাতে চাই। যেই কারণে মানুষ আসলে ডক্টর
ইঞ্জিনিয়ার হইতে চায়, সেই ব্যাপারটা থেকে যদি আমি আসি, তাহলে আমার মনে হয় যে এটা যারা দেখবে তাদের জন্য আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে, যে কেরিয়ার হিসেবে, প্রফেশন হিসেবে এই ধরনের জিনিসগুলো অনেক বাবা মাই মানে প্রিফার করে না যে এটা কি হবে। বাট বিলিভ মি যে এই ইন্ডাস্ট্রিতে মানে প্রচুর প্রফেশনাল দরকার। আমরা খুব ভালোভাবে সাফার করতেছি যে আমাদের প্রচুর লোকজন দরকার, কিন্তু সেইখানে যদি কেউ কেরিয়ার করতে চায়, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এট দ্য সেম টাইম আপনি যদি এটাকে কেরিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে যে জায়গাগুলো চিন্তা করে কেরিয়ারকে ডিফাইন করা হয়, এটা প্রফিটেবল অ্যাজ ওয়েল, এবং যে কেউ এই এটা নিতে পারে। সেকেন্ড হচ্ছে যে এটা করার জন্য ওই যে যেটা বললাম, যে আমি তো ওই যে সুন্দর একটা মানসিকতা দরকার থেকে স্টার্ট করছি, কিন্তু এই জায়গাটা যেহেতু ডিফারেন্ট, এখানে তার যদি ছোটবেলা থেকে বা তার মানে আপব্রিঙ্গিং এ যদি কোন রকম মানে ড্রয়িং স্কিলটা, স্টোরি টেলিং স্কিলটা, এই ব্যাপারগুলো একটা অল্প মানে ইন্ট্রোডাকশনটা করাই দেওয়া যায়, বাকিটা সে এক্সপ্লোর করে নিতে পারবে। আচ্ছা, বাকিটা সে এক্সপ্লোর করে নিতে পারবে। চমৎকার। আপনি দুবাইয়ে কাজ করার একটা সুযোগ পেলেন, সেটা কি আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেই সময়ের কথা নাকি তার পরের কথা? আমি আমার যখন থিসিসের জুরি যেদিন শেষ হয়, ওই দিনই আমার মানে ওখানে একজন টিচার দাঁড়িয়ে, ওনার কোম্পানি ছিল, তো সে আমাকে বলে যে আরিফ তুমি কালকে থেকে জয়েন করো আমার এইখানে। বাহ, সো এটা ভালো ছিল, শুনে ভালো লাগছে। আমি যথারীতি তার এখানে জয়েন করি, ওখানে 3 মাস 4 মাসের মতো আমি জব করি। মানে মেইন টাইম আমি আবার মানে দুবাইতে অ্যাপ্লাই করি জবের জন্য, এবং তারা আমার ওই সিভিটা অ্যাকসেপ্ট করে, এবং মোটামুটি 6 মাস মানে বের হওয়ার 6 মাস 8 মাসের মধ্যে মনে হয় আমার ভিসা চলে আসে। আচ্ছা আচ্ছা। এবং তারা টিকিট এন্ড এভরিথিং সবকিছু পাঠিয়ে দেয়। দেন আমি, কারণ বাংলাদেশে তখনও ইন্টেরিয়র ব্যাপারটা অতটা পপুলার ছিল না, আমি বলতেছি 2007-8 এর কথা। সো এটা অনেকে বুঝাইতে হইতো যে ব্যাপারটা কি আসলে, এটা যে কি হবে। সো এখন মোটামুটি এটা একটা ভালো অবস্থানে, খুবই ভালো অবস্থানে। তো কিন্তু দুবাই তখন হচ্ছে যে মানে প্রচুর প্রজেক্ট হচ্ছে এই রিলেটেড। আচ্ছা। সো তখন চিন্তা করলাম এবং অ্যাপ্লাই করলাম, হয়ে গেল, এবং আমি যাওয়ার তখন একটা মানে প্রস্তুতি নেই, এবং সেই সুবাদে চলেও যাই আমি ওখানে। আচ্ছা, ওখানে কতদিন কাজ করলেন? ওখানে আমি কাজ করি 1.5 বছর বা 1.5 বছর একটু বেশি হবে। আচ্ছা, যদিও আপনি বিভিন্ন বিদেশি শিক্ষকদের কাছ থেকে আপনি শিক্ষা নিয়েছেন, তারপর আমি বলবো যে একদম দেশের বাইরে গিয়ে কাজ করার ক্ষেত্রে বা ওদের এনভায়রনমেন্ট, সোসাইটি সবকিছু মিলেই তো আসলে এই ধরনের শিল্পকর্মগুলো সামনে আগায়। ওইটা আপনার মনে ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেললো? ডিজাইনের চেয়ে আমি যেটা মনে করবো যে ওইখানে একটা বড় স্পেকট্রাম, বড় একটা ক্যানভাসে ব্যাপারগুলোকে দেখতে পাই। ধরেন আমার এখানে ছোট্ট স্কেলে কাজ হচ্ছে, যেখানে হয়তো একটা অ্যাপার্টমেন্ট 1500, 1600, 1800, বাট ওখানে মেগা স্কেলের সব প্রজেক্ট। আচ্ছা। আমার মানে আমি শেখ জাহিদ ইউনিভার্সিটিতে তখন মানে তারা ইউনিভার্সিটি তৈরি করছে, ওখানে কাজ করার সুযোগ হয়। অ্যাকচুয়ালি ওখানে মানে অনেক বেশি ডিফাইন প্রত্যেকটা জিনিস। আচ্ছা। কারণ মানে স্কেলগুলো অনেক বড়, প্রজেক্টের মানে আপনার থাকে হিউজ। তো যার ফলে মানে অনেক ছোট ছোট জিনিসগুলো আর অনেক ডিটেইল লেভেলে কাজ করার সুযোগ হয়। তো আমি ওখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে একটা বড় পরিসরে কাজ করার যে অভিজ্ঞতা, এবং এটা আমাকে এক ধরনের একটা সাহস দেয় যে আচ্ছা ব্যাপারগুলো তাহলে এরকমও হতে পারে। এবং যারা কাজগুলো করছিল কেউই কিন্তু মানে দুবাইয়ের না, বাকি সবগুলো কোম্পানি ফ্রম আদার কান্ট্রি, লাইক আমেরিকান, অন্যান্য কান্ট্রি থেকে আসে। তো তার মানে এটার একটা মানে গ্লোবাল ব্যাপারও আছে যে আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো। তো সেটা আমাকে অনেক বেশি মানে প্রভাবিত করে। আচ্ছা, শান্তা মারিয়ামে আপনি এই বিষয়টা নিয়ে পড়লেন, এখানে প্র্যাকটিক্যালের জায়গা তো নিশ্চয়ই ছিল, কিন্তু প্র্যাকটিক্যালের বাইরেও যেটা হয় যে দেশ থেকে বেশ কিছুদিনের, বেশ কিছু বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তারপর এই ধরনের বড় একটা জায়গাতে মুভ করলে তখন দেখা যায় আপনি একভাবে কাজ করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে 6 মাস কাজ করার পরই আপনি দুবাই চলে গেলেন এবং বড় একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলেন। এই যে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগটা, সেটা সেই সহজ সরল শান্ত ছেলেটাকে একটু ভরকে দেয়নি কোনো ক্ষেত্রে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি মানে এটাই ছিল আমার প্রথম দেশের বাইরে যাওয়া, এটা হচ্ছে প্রথম এবং ইন্টারেস্টিংলি
আমার মানে ইয়েটা হয় হচ্ছে শারজা এয়ারপোর্টে, নট দুবাই এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমি জাস্ট লিটারালি আমার চোখ দিয়ে পানি চলে আসে। আই ডোন্ট নো, আমার কাছে মনে হচ্ছিল যে একটা দেশ যেখানে কোনো গাছ নাই, হাউ কাম, মানে বের হওয়ার পরে জাস্ট শুধু মরুভূমি দেখতে পাচ্ছিলাম। এটা আমাকে খুব মানে আমার অজান্তে আমার খুব খারাপ লাগতেছিল যে এটা হয়েছে আমার সাথে। এবং ওখানে ওই এনভায়রনমেন্টে ডেফিনেটলি ওটা তো ধরেন কসমোপলিটন। দুবাইয়ের গল্প শুনছিলাম, প্রায় 1.5 বছর মনে হয় আপনি থাকলেন, এবং আপনি যেটি বলছিলেন যে সেখানে আসলে বড় স্কেলে কাজ করার একটা অভিজ্ঞতা আপনার হয়েছে, সেটাও তো আসলে আপনার চিন্তাধারাকে পজিটিভলি আমি বলবো যে পরিবর্তন করেছে। ডেফিনেটলি জি। এবং আপনি যখন ফিরে আসলেন, কি চিন্তা ভাবনা নিয়ে ফিরে আসলেন, এবং একই সঙ্গে জানতে চাই যে সেই ফিরে আসার ডিসিশনটাই বা কেন নিলেন? ফিরে আসাটা আসলে তখন 2008 এর দিকে, তো তখন দুবাইতে মানে ওয়ার্ল্ড ওয়াইডে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল তখন। আচ্ছা। আর ওদের তো প্রজেক্ট অনেক বড় বড় প্রজেক্ট, ডেফিনেটলি ব্যাংক ড্রিভেন সবই প্রজেক্ট, তো একটু স্লো ছিল মানে পুরো ইন্ডাস্ট্রি, মানে তাদের তো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটাই মেইন, সো ওটা একটু স্লো মুভ করছিল। আচ্ছা। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো মাত্র ব্যাপারগুলা মানে কাগজে কলমে শুধুমাত্র বুঝছি মাত্র 4 বছরে, বাট আমার এখন আসলে প্রচন্ড ক্ষুধা হচ্ছে শিখার। আমাকে শিখতে হবে, জানতে হবে যে কিভাবে আসলে কাগজ কলম থেকে একটা জিনিস গ্রাউন্ডেড করতে হয়। তো ওখানে যে লেভেল অফ ওয়ার্ক ছিল, আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি যদি এখানে আরো অনেকদিন থাকি, আমি বুঝতেছিলাম না যে মানে এটা ভালো হবে কি খারাপ হবে। বেটার যদি আমি মানে কুইট করি, চলে যাই, অ্যাটলিস্ট আমি আমার শিক্ষাটা নিজের মতো করে আমার দেশে ছোট স্কেলে যদি করি সেটা করা যাবে, মানে প্র্যাকটিসে আমি থাকতে পারবো। বুঝতে পেরেছি। সেইখান থেকে আমি মানে দেশে ব্যাক করার একটা চিন্তা করি। বাট আমার কিন্তু ওখানে খুব ভালো স্ট্যাটাস ছিল, স্যালারি ভালো ছিল, ফ্যাসিলিটিও ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে জিনিসটা মিসিং ছিল, দ্যাট ইজ লার্নিং। সো ওই কমফর্টটা আমি অ্যাকচুয়ালি চাই নাই। আমি চাচ্ছিলাম যে আমাকে শিখতে হবে, একটা শেখার মধ্য দিয়ে যখন আমি কনফিডেন্ট পাবো যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি, তখন হয়তো আমার শুরু থেকে প্ল্যান ছিল নিজের কিছু করার। সো ওখানেই করার একটা চিন্তা ছিল, কিন্তু ওখানে আমার যেটা মনে হইলো যে আমাদের যে এক্সপোজারটা ওইখানে, এইটা দিয়ে বিজনেস করাটা খুব ডিফিকাল্ট হবে। এই ধরনের বিজনেস যেটা কিনা ধরেন মানে অনেকেই ভাবে যে বিজনেস আমি কার সাথে করবো, তার এক্সপোজার কি, সে তার ব্যাকগ্রাউন্ড কি। তো ওই সব অনেক কিছু হিসেব কিতাব করে আমার কাছে মনে হলো যে ফাইন, থাকবো না। আচ্ছা, তারপর আপনি চলে আসলেন দেশে, এবং দেশের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে শুরু করলেন 0 ইঞ্চ ইন্টেরিয়র। কি চিন্তা ছিল, বা শুরুটা একদম কিভাবে হলো 0 ইঞ্চ? শুরুটাও ইন্টারেস্টিং যে আমি আমার এক ফ্রেন্ডকে ওখান থেকে ফোন করি, যোগাযোগ ছিল, তো ওকে বললাম যে আমি চলে আসবো, এসে হয়তো আমরা স্টার্ট করব, আচ্ছা কাজ করা শুরু করব। সেও বললো যে ফাইন, চলে আয়। তো সেই চিন্তা থেকে মানে আমি আসি, এবং এসে যেদিন আমি মানে এয়ারপোর্টে আমার ইউনিভার্সিটি উত্তরা এবং আমার বাসাও মানে তখন থাকতাম উত্তরাতে, আমার ওই ফ্রেন্ডও উত্তরাতে থাকে। জাস্ট ওই এয়ারপোর্টে লাগেজ টাগেজ গুলো রেখে বাসায় আমরা আবার সাইটে চলে গেলাম। ওখান থেকেই ওর একটা সাইট ছিল, ওখানে যে সাইটটা আমরা দেখি এবং ওই কাজ দিয়ে স্টার্ট হয়, এবং আমরা দুইজন একটা অফিস নেই মানে নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে। ওখানে আমাদের থাকা মানে দুইজন দুইটা রুমে থাকতাম, ফ্রন্টাল রুমটা ছিল আমাদের কাজের জায়গা, মানে দুজন কাজ করতাম। তো ওইভাবে শুরু। 0 ইঞ্চ মানে একটু জানতে চাই যে মানে এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে, এটার পেছনে কি কোনো কারণ ছিল, মানে কোনো স্পেসিফিক ব্যাখ্যা আছে নিশ্চয়ই, শুনতে চাই। 0 ইঞ্চের আসলে তখন ওই সময় আমি মোটামুটি ব্যাপারগুলা বেশ ক্লিয়ার, ডিজাইন কেন কিভাবে এই ব্যাপারগুলো আমি মোটামুটি তখন বুঝে ফেলি। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে শুধুমাত্র অ্যাস্থেটিক্যালি একটা জিনিস করার চেয়ে রেদার ব্যাপারটাকে যদি আমরা এরকম করতে পারি যে শুধু সৌন্দর্য না, ওইটা একটা ফাংশনাল অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল। অথবা আমি আমার জায়গা থেকে মানে পিপল প্ল্যানেটের জন্য কি করতে পারি, মানুষ এবং পৃথিবীর জন্য কি করতে পারি, তখনই 0 ইঞ্চের আইডিয়াটা চিন্তা করা যে ফাইন, 0 ওয়েস্ট 0 কার্বন। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব একটা ইয়ে ছিল, এবং আমি এই ধরনের প্রজেক্ট ওখানেও দেখেছি যারা কিনা 0 মানে ওয়েস্ট এবং কার্বন নিয়ে কাজ করে ওখানে। সো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে না, আমারও কিছুটা কন্ট্রিবিউট করা উচিত। আচ্ছা, 0 ওয়েস্ট বলতে আমরা বুঝাই যে
স্পেসের ওয়েস্টেজ, ম্যাটেরিয়ালের ওয়েস্টেজ, এটা একজন স্থপতি, একজন ডিজাইনার বা একজন সেন্সিবল হিউম্যান বিইং এর এই ব্যাপারগুলো সম্পর্কে অ্যাওয়্যার হওয়া উচিত। আচ্ছা, শুধুমাত্র ডিজাইন ফর ডিজাইন সেক হওয়া উচিত না, শুধু ডিজাইনের জন্য ডিজাইন করা উচিত না, আচ্ছা, বরং এর মধ্যে এক ধরনের আরো বড় বৃহত্তর চিন্তা কিভাবে ইন্টিগ্রেট করা যায় বা করা উচিত, সেইখান থেকেই 0 ইঞ্চের চিন্তা। যে ক্লায়েন্টরা আবার এই ব্যাপারটাকে এইভাবে নেয় যে আচ্ছা আপনারা তাইলে মনে হয় আপ টু 0 ইঞ্চ পর্যন্ত চিন্তা করেন বা ওয়েস্টেজটাকে মানে ভাবেন, এটা কিন্তু বলতে হয় না, এবং দে রিলেট ইট। সো ওখান থেকে অ্যাকচুয়ালি 0 ইঞ্চের আইডিয়াটা এবং ওই নামটা আমি চিন্তা করি এবং ওই লোগোটাও তখন ডিজাইন করি যে কি হইতে পারে। চমৎকার। আমরা একটু আপনার অ্যাওয়ার্ডে আসতে চাই, তারপর আমরা ইন্টেরিয়র নিয়ে নিশ্চয়ই কথা বলবো। 15 সালে হোম ফেস্ট ঢাকা, সেখানে আপনি অ্যাওয়ার্ড প্রাপ্ত হন, সেই অনুভূতির কথা একটু জানতে চাই। বাংলাদেশে এটা একটা প্রথম, মানে যারা কিনা ধরেন একটা স্পেস দিয়ে দিবে, ওই স্পেসের মধ্যে এটা বসুন্ধরা কনভেনশন সিটিতে একটা সাইজ দিয়ে দেওয়া হবে, ওখানে আপনি ছোট স্কেলে ধরেন আপনার যে চিন্তাটা, সেই চিন্তাটাকে ওখানে রিয়েল টাইম আপনাকে বানাইতে হবে। এটা ছিল ওই কম্পিটিশনের একটা গাইডলাইন। আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হয় এবং আমি তখন এটাতে পার্টিসিপেট করি, যে ফাইন, ইন্টারেস্টিং বিষয়টা। এবং ওখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া ছিল, যেহেতু মানে যে কয়েকটা 2-3টা ক্যাটাগরিতে সে চাইলে অ্যাটেন্ড করতে পারবে। সো আমি এবং আমার টিম তখন অ্যাটেন্ড করে। টিম বলতে এরকম কেউ ছিল না, 1-2 নিয়ে আমরা শুরু করা। ইন দ্য মিনটাইম আমার ফ্রেন্ড আবার আলাদা প্র্যাকটিস শুরু করে, মানে ও আমার সাথে 2014 সেপারেট হয়ে আলাদাভাবে প্র্যাকটিস শুরু করে। সো আমি আর আমার 1-2 ছিল আমার সাথে, তাদেরকে নিয়ে মানে ওই মানে অ্যাওয়ার্ডটাতে অ্যাটেন্ড করি এবং আমরা এটা উইন করি। আচ্ছা, সো ওই অনুভূতিটা আমাকে আরেকটা লেভেলে সহায়তা করে টু আন্ডারস্ট্যান্ড যে না, তার মানে আরো বেটার কিছু করা লাগবে, হ্যাঁ, যেটা হয়তো ইন্টারন্যাশনালি অলসো রিকগনাইজ হওয়া যায় বা করা যায়। তো ওইটা আমাকে ডেফিনেটলি আরেকটা মাত্রা, যে কোনো অ্যাওয়ার্ড বা প্রাপ্তি আসলে কাজের দায়বদ্ধতা বাড়ায়। আমি যদি প্রকৃতির কথাই বলি, যে আমরা জানি যে এখন ইনডোর প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, বিভিন্ন প্ল্যান্ট রেখে রেখে আসলে ইন্টেরিয়র ডিজাইন গুলোকে আরো বেশি ডেভেলপ করা হচ্ছে। আপনারা কতটুকু প্রকৃতি নির্ভর ইন্টেরিয়র ডিজাইন করছেন? আসলে এর ব্যাপ্তিটা কিন্তু অনেক বড়। মানে আমরা শুধুমাত্র এটাকে যদি অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক চিন্তা করি তাহলে হয়তো পরিসরটা ছোট, কিন্তু মানে এইটা মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটাতে অনেক বড় রকম ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন ধরেন একটা বাচ্চা যদি মানে ডে লাইট ছাড়া বড় হয়, তাহলে তার সাইকোলজিক্যালি অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। তার মানে তার বায়োলজিক্যাল ক্লক এবং হচ্ছে যে মানে দিনের সাথে তার যে কানেকশনটা, এটা কিন্তু ঠিকঠাক মতন হয় না। কারণ এই এনভায়রনমেন্টে আমি বুঝতে পারছি না যে আসলে ডে লাইট ডিফারেন্স করা যায় না। সো একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট আসলে ওই জায়গা পর্যন্ত কিন্তু ওয়ার্ক করতে পারে, যে ফাইন, আমি ডে লাইটটা কোথা থেকে ঢুকাবো। ইনডোর প্ল্যান আপনি যেটা বলতেছিলেন, যে আমাদের সিটি তো এখন মানে এক ধরনের গাছ থেকে মানে গাছ কেটে আমরা সিটি বানাচ্ছি। সো ওইটাকে আবার কিভাবে আমরা মানে নিয়ে আসতে পারি আমাদের এই প্র্যাকটিসের মধ্যে। এট দ্য সেম টাইম পুরোপুরি নেচারকে যদি আমরা নাও নিয়ে আসতে পারি, নেচারের সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে, সো দ্যাট মানুষ রিলেট করতে পারে যে হ্যাঁ আমি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে আছি। মানে তাকে যেন সব অনেক সময় মানে ধরেন অফিসটা কি হয়, যে আপনি যদি খুব বদ্ধ একটা পরিবেশ, আপনি বুঝতে পারছেন না তো কখন দিনের আলো কখন রাতের আলো, এটা কিন্তু আপনার মানে হেলথ এবং সাইকোলজি দুইটাতে ইম্প্যাক্ট ফেলবে। সো এইখানে একজন ইন্টেরিয়র আর্কিটেক্টের কাজ করার হিউজ জায়গা আছে, যে কিভাবে আমি একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে, কারণ এটা আমার রিয়ালিটি, আর্টিফিশিয়ালিটিটা, এইখানে আমি কিভাবে ন্যাচারালিটিটাকে, নেচারকে বা আমাদের যে মানে শৈশবকে কিভাবে নিয়ে আসা যায়, সেটা কিন্তু সে করতে পারে। সো অ্যাপার্টমেন্টের বাইরে আমি যদি বলি যে ধরেন কমার্শিয়াল স্পেস গুলা, তারপর হচ্ছে যে আপনার রিসোর্ট এন্ড আদার্স হোটেলস এন্ড এভরিথিং, শোরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইন্টেরিয়র আর্কিটেক্টের কাজ করার সুযোগ আছে। এবং এই ব্যাপ্তিটা কিন্তু হিউজ। ধরেন আপনি সামনে যে টেবিলটা নিয়ে বসে আছেন, আপনি বিল্ডিং এর বাইরের সাথে ডায়ালগ যদি নাও হয়, আপনি কিন্তু সাবকনসিয়াসলি তার সাথে এক ধরনের টাচে আছেন। সো ওর টেকটাইল কোয়ালিটি, ওর সাথে এক ধরনের আপনার সাবকনসিয়াসলি ডায়ালগ কিন্তু
ইন্টারাকশন কিন্তু হচ্ছে। সো ওই লেভেল পর্যন্ত একজন ইন্টেরিয়র আর্কিটেক্টের মানে ভাবনায় থাকে বা মানে সেই ভাবনাগুলোকে নিয়ে কাজ করতে হয়। অনেক ডিটেইল ওয়ার্ক, অনেক ডিটেইল ওয়ার্ক। আচ্ছা জি নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। যেমন ধরেন কালার, আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ, মানে একটা কালার আপনাকে খুব মানে প্রফুল্ল করতে পারে, একটা কালার আপনাকে মুডি করে ফেলতে পারে, পসিবল। লাইট, সো এই জিনিসটা কিন্তু সাইকোলজিক্যাল বিষয়। সো এটা আন্ডারস্ট্যান্ড করে একটা সলিউশন আপনি যখন দিবেন, ওই সলিউশনটা অনেক প্রাণবন্ত হবে। ওইটা আপনার কাছে সবসময় টাইমলেস মনে হবে, টায়ারিং মনে হবে না, স্ট্রেসফুল মনে হবে না। সো ব্যক্তিটা অনেক বড়, এই লেভেল পর্যন্ত আর্কিটেক্টকে সে পারে, কিন্তু তার ওই সুযোগটা থাকে না, তার কন্ট্রোলে থাকে না, কারণ সে তো বড় স্কেলটা নিয়ে কাজ করে। তখন ইন্টেরিয়র আর্কিটেক্ট সেই জায়গা থেকে জিনিসটাকে নিয়ে ওয়ার্ক করে। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। সাকিও মনে হয় আরো অনেক কিছু শুনতে চাচ্ছিলেন। নিশ্চয়ই, আমিও সেটাই বলছিলাম যে এই যে ইন্টেরিয়র ডিজাইন না, আপনি বিভিন্ন রকম কি বলবো অনুষঙ্গের কথাই বললেন, যে কালার থেকে শুরু করে আমাদের সামনে যে টেবিলটা, যে চেয়ারটা, মানে একদম ডিটেইলি কাজ করার একটা সুযোগ রয়েছে। আপনি দুবাইতে বলছিলেন যে লার্জ স্কেলে আপনি কাজ করেছেন, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আপনি 1500 স্কোয়ার ফিটের কথা বলছেন, 1400, 1200 আছে, 900 আছে আমাদের দেশে। সেখানেও কি আসলে এই ডিজাইনগুলো ঠিকভাবে যথোপযুক্তভাবে জায়গাগুলোকে ইউজ করে প্রকৃতি নির্ভর কাজ, যেটি আমি বারবারই বলছি, সেটি কি আসলে করা সম্ভব? সম্ভব, আমরা করছিও তাই। সেটা হচ্ছে যে ধরেন মানে বড় স্কেলের চেয়ে ছোট স্কেলের চ্যালেঞ্জটা বেশি। যেটা বললাম, আমরা যদি আবার অ্যাপার্টমেন্টের উদাহরণে আসি বা একটা অফিসের উদাহরণে আসি, ধরেন আপনার এখানে 50% এর একটা অ্যাকোমোডেশন করতে হবে। সো তার মানে স্পেস ম্যানেজমেন্টটা আপনাকে কিন্তু প্রপারলি করতে হবে। এট দ্য সেম টাইম এই যে মানুষগুলো কাজ করবে, তাদের জব নেচারটা কি, সে আসলে প্রতিদিনকার কাজটা কিভাবে করে, সেই অনুযায়ী তাকে ধরেন বাকি অনুষঙ্গগুলা, যেমন আমরা অফিসে একটা ব্রেকআউট স্পেস রাখার চেষ্টা করি। লেটস সে যে সারাদিন আপনি কাজ করার পরে আপনি এই আলোতে সারাদিন থাকতে আপনার ভালো লাগবে না, সো একটা ব্রেকআউট স্পেস আপনাকে হয়তো একটা ব্রেক দিবে। সেটা হতে পারে প্রকৃতি নির্ভর, সেটা হতে পারে নেচার নির্ভর, সেটা অন্য কিছু হইতে পারে, যেটা ধরেন গেমিং এর জন্য অনেক জায়গা আমরা করে দিই। সো ছোট স্কেলে আমি মনে করি যে চ্যালেঞ্জটা বেশি এবং কাজের সুযোগও এখানে অনেক আছে। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যদি আমরা আবার ব্যাক করি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ছোট স্পেস গুলোতে তাদের চাহিদাটা থাকে অনেক বেশি, তখন এটাকে অ্যাকোমোডেট করা, ম্যানেজ করা এবং এস্থেটিক্যালি এট দ্য সেম টাইম এটাকে প্লিজিং করা, পুরো চ্যালেঞ্জটা কিন্তু তখন আপনার এজ অ্যান ইন্টেরিয়র আর্কিটেক্ট আপনাকে তখন কাজ করতে হয়। আপনার প্রতিদিনকার ধরেন লেটস সে যে আপনি একটা ক্যাবিনেট আপনার রুমে দরকার, শুধু যে ক্যাবিনেটটাই থাকবে তা না, ওর ইন্টারনাল অর্গানাইজেশনটা, যে আমার কোথায় ব্লেজার থাকবে, আমার কোথায় আপনার জামদানি শাড়িগুলো থাকবে। জামদানি রাখারও কিন্তু একটা প্রসেস আছে, এটা সবভাবে রাখা যায় না। তো মানুষ কিন্তু এখন এই লেভেল অফ মানে চাওয়া তাদের, হ্যাঁ, তো এটা অ্যাড্রেস করার জন্য কিন্তু আপনাকে ওই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এবং মানে স্টাডিটা দরকার আছে, এবং সেই ইচ্ছাটাও দরকার আছে। একদমই তাই। এবং আরো একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনি শুরুতেই যেটি বলছিলেন যে বাংলাদেশে আসলে এই বিষয়ে পড়াশোনাটা এখনো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য যে আপনারা যে পরিমাণ লোকবল প্রয়োজন সেটার আসলে স্বল্পতা রয়েছে, নেই। জি, একই সঙ্গে বলতে চাই যে এই যে আমরা স্থাপনার কথা বলছি না, সেটার সঙ্গে যুক্ত হচ্ছে এখন ইন্টেরিয়র ডিজাইন। অনেকেই তো আসলে এই জন্যই এগিয়ে আসেন না, যে এটা একটু এক্সপেন্সিভ। আপনি এই বিষয়ে কি বলবেন? না, এইটা একটা সময় হয়তো মানুষ ভাবতো, কিন্তু অনেস্টলি এটা প্রয়োজন। এখন এটা এক্সপেন্সিভ অর এটা লেস এক্সপেন্সিভ ডিপেন্ডস যে এটাকে কোন মানদণ্ডে আপনি ফেলছেন। আপনার 1500 স্কয়ার ফিটে আপনার যে ফাংশনটা আপনি যখন ফিট ইন করতে পারবেন না, তখনই কিন্তু ইন্টেরিয়র আর্কিটেক্ট ওই জায়গাতে ভ্যালিডেশন করছে। তার মানে আপনার এত কস্টলি ওয়েস্টেজ জায়গাটাকে কিভাবে আপনি ইউটিলাইজেশনের মধ্যে নিয়ে আসতেছেন, সে কিন্তু শুধুমাত্র ফ্যান্সি জিনিস করছে না। ফ্যান্সি ব্যাপারটা চলে আসে, কিন্তু আমাদের প্রাইমারি গোলটা থাকে যে প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যায়। আপনি যদি ওই প্রেক্ষাপট থেকে দেখেন, ইট ইজ নট কস্টলি, ইট ইজ রিয়েলি এসেনশিয়াল জিনিস, এবং সেটা ক্লায়েন্টরা এখন রিয়েলাইজ করছে। মানে নট নেসেসারি যে আমরা
অনেক টাকাওয়ালা মানুষের জন্য শুধু কাজ করছি, এখন কিন্তু সবাই চায় যে অ্যাটলিস্ট তার জায়গাটা, কাজের জায়গাটা, তার থাকার জায়গাটা, যার মোটামুটি একটা অ্যাপার্টমেন্ট কেনার অ্যাবিলিটি আছে, সে কিন্তু আলাদাভাবে একটা বাজেট রেখে দেয় যে আমি অ্যাটলিস্ট আমার এইখানে একটু ইন্টেরিয়র করাতে চাই। তার মানে আপনারা সবার জন্যই কাজ করছেন, আপনার 0 ইঞ্চ ইন্টেরিয়র্স মোটামুটি সবার জন্যই কাজ করছে। জি, আমরা একটু আসতে চাই যে আপনার ডিজাইনগুলো ডিজাইন ম্যাগাজিন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এই যে এই ধারাটা, এটা নিশ্চয়ই আপনার অব্যাহত রাখার একটা প্রক্রিয়া বা ইচ্ছে দুটোই আছে। এটার জন্য আসলে আপনার পেশাগত জীবনের বড় চ্যালেঞ্জ, একই সঙ্গে লক্ষ্য কি রয়েছে যদি জানতে চাই। যেহেতু এই প্রফেশনটা ভেরি নিউ, বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি, নতুনই আমি বলবো, এবং এটা ঠিকঠাক প্রফেশনালি এটাকে সার্ভিসটা দেওয়ার মতো এখনো ফুল মানে প্রফেশনাল তৈরি হয় নাই। শুধু একটা ইন্ডাস্ট্রি বা হচ্ছে যে একটা অফিসে ধরেন শুধুমাত্র ইন্টেরিয়র আর্কিটেক্টের যে কাজটা, এটা কিন্তু ধরতে পারেন 30%, 70% কিন্তু আনুষঙ্গিক অনেক কাজ আছে। ওই কাজগুলোকে সার্ভিস দেওয়ার মতো কিন্তু লোকজন এখন ওইভাবে তৈরি হয়নি। আচ্ছা, সো আমরা ওই জায়গাগুলোতে ওয়ার্ক করছি যে ফাইন, তাহলে এই ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল তৈরি করা, এটা একটা বড় দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে গেছে। ধরেন এটার বিইউকিউ কে করবে, এটা কনস্ট্রাকশনটা কে করবে, ডিজাইন তো কাগজ কলম পর্যন্ত, কিন্তু এটা বিল্ড করার একটা ব্যাপার আছে। ক্লায়েন্টদের এক্সপেকটেশন এখন হিউজ, কারণ তাদের এক ধরনের এক্সপিরিয়েন্স করার অভিজ্ঞতা প্লাস হচ্ছে যে আপনার দেখার অভিজ্ঞতা, বা সোশ্যাল মিডিয়াতে তারা দেখতে পায় যে জিনিসগুলো এইভাবে ওয়ার্ক করে, হয় এত সুন্দর জিনিস হয়, আমাদের হচ্ছে না কেন। তো যার ফলে আমরা কিন্তু এক ধরনের একটা প্রেশার অল দ্য টাইম আমাদেরকে থাকতে হয়, এবং এখানে আমরা প্রফেশনালদেরকে তৈরি করা। এট দ্য সেম টাইম আমাদের ইচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সহ এইটাকে ইন্টারন্যাশনালি কিভাবে একটা ডিজাইন কোম্পানি যেটা মাল্টিন্যাশনালি সার্ভ করতে পারে, সেই ভিশন নিয়ে আমরা এখন কাজ করছি। নিশ্চয়ই, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, এবং একই সঙ্গে অনেক ধন্যবাদ জানাতে চাই আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।